আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের আজকে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়ার লেকচার 2। সো প্রথম লেকচারে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে পিওরলি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কেন ঘটে সেই সংক্রান্ত বেসিকগুলা ডিটেলসগুলা। সো আজকে আমরা অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার একটু ডেপথে ঢুকবো ইনশাল্লাহ। সো গত ক্লাসে আমি শুধুমাত্র আপনাদেরকে এফ ইকস টু কিউ ভিবি সাইন থিটা এই জিনিসটা পড়াইছিলাম। সো আজকে আমরা এই এফ ইকস টু কিউ ভিবি সাইন থিটা থেকে সামনের দিকে ইনশাল্লাহ আগানো শুরু করব। তো চলেন শুরু করা যাক আমাদের এফ ইকস টু কিউ ভিবি সাইন থিটা। ওইটা থেকে কিভাবে আরও কিছু অ্যাপ্লিকেশন বের করা যায় বা কিভাবে কিছু জিনিসপত্র দেখা যায় সেগুলো আমরা দেখব। তাহলে আমরা চলেন, একটা গতিশীল চার্জ যদি কোনো একটা জায়গায় চলমান হয়, যে জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে সেই গতিশীল চার্জটা যে বল অনুভব করে সেই বলটা ছিল এফ ইকস টু কিউ ভিবি সাইন থিটা। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই বলটাকে ব্যবহার করে বিভিন্ন থিওরি ডেভেলপ করা বা বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রে বলগুলা কিভাবে কাজ করবে সেটা দেখা। সুতরাং আজকে আমরা শুরু করি সেটা দিই। দেখেন, কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল বা চলমান চার্জের উপর যে চৌম্বক বল ছিল সেই চৌম্বক বল ছিল এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। এখন এটাকে আমরা যেহেতু চৌম্বক বলতেছি, বল বলতেছি এফ এম, এফ এম সমান তাহলে কি ছিল কিউ ভি ক্রস বি। আর যদি আমি এখানে চৌম্বক বলের পাশাপাশি তড়িৎ বল নিয়ে আসি, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র যদি একত্রে প্রযুক্ত হয়, চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র একই সাথে বা একত্রে প্রযুক্ত হলে এফ এম প্লাস এফি, এটা হচ্ছে মোট বল। মোট বলকে আমরা কি বলছি? লরেন্জ বল বলছি। এখন এই লরেন্জ বল ছিল এফ এম প্লাস এফই, মানে কিউ ভি ক্রস বি প্লাস কিউই। এটাই ছিল আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয়বস্তু। এখন দেখেন, এইখানে যখন আমরা ডিরেকশনটা সেট করতেছিলাম, এই ডিরেকশনটা সেট করতেছিলাম কি দেখে? কিউ মানের ধনাত্মক চার্জের জন্য। আমার যদি কোথাও কিউ মানের ধনাত্মক চার্জ রাখি, দেখেন ডিরেকশনের ব্যাপারটা আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে বি, তাহলে বি মানের একটা চৌম্বক ক্ষেত্রে আপনি কোনো একটা চার্জকে ভি বেগে প্রবেশ করাবেন, তাহলে একটা চার্জকে প্লাস ভি প্লাস কিউ, অ্যাকচুয়ালি এটা যদি ভি বেগে প্রবেশ করে তাহলে ভি ক্রস বি, দেখেন ভি ক্রস বি এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে না? তাহলে ভি ক্রস বি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এখানে চার্জ তল হতে বাইরের দিকে বা উপরের দিকে বল অনুভব করবে। আর যদি আমি এখানে ধনাত্মক চার্জ না রেখে ঋণাত্মক চার্জ রাখি,
যে আমি এখানে ধনাত্মক চার্জ রাখবো না, আমরা এখানে ঋণাত্মক চার্জকে প্রবেশ করাবো, সেক্ষেত্রে কি হবে সেটা দেখব। সো আমি যদি কোনো একটা চৌম্বক ক্ষেত্রে, বি মানের চৌম্বক ক্ষেত্রে একটা ঋণাত্মক চার্জকে প্রবেশ করিয়ে দিই, ধরেন এখানে একটা ঋণাত্মক চার্জ কিউ, তাকে প্রবেশ করে দিলাম ভি বেগে। এখন জিনিসটা খেয়াল করেন, আমি পেঁচাপেচিতে যাই না, আমি এইভাবে চিন্তা করি ধনাত্মক চার্জ যে দিকে বল অনুভব করবে, ঋণাত্মক চার্জ তার উল্টা দিকে বল অনুভব করবে। যদি আমার এখানে একটা ধনাত্মক কিউ থাকতো, ধনাত্মক কিউ এর জন্য বলটা হতো ভি ক্রস বি অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে দেখেন ধনাত্মক চার্জ তল থেকে বাইরের দিকে, তাহলে এখন ঋণাত্মক চার্জটা, ঋণাত্মক চার্জ তল থেকে ভিতরের দিকে বা নিচের দিকে বল অনুভব করবে। সুতরাং এই যে দেখেন, আপনারা ধনাত্মক চার্জ ধরে চিন্তা করবেন, ধনাত্মক চার্জ ধরে চিন্তা করার পরে অ্যাকচুয়ালি সেটাকে আমার ধনাত্মক চার্জ যেদিকে বল অনুভব করবে, ঋণাত্মক চার্জ তার কি দিকে বল অনুভব করবে, উল্টা দিকে বল অনুভব করবে, এইটাই আর কিচ্ছু না। সুতরাং এইটা মাথায় রাখলেই অ্যাকচুয়ালি আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন একটা জিনিস দেখেন, আমার এইটা ছিল অ্যাকচুয়ালি গত ক্লাস পর্যন্ত বিষয়বস্তু, আমরা গত ক্লাস পর্যন্ত এই জিনিসপত্রগুলো দেখছিলাম। তাহলে আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কি পড়ব সেখানে যাই। আমি আজকে শুরু করব কোনো একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তারকে যদি ঢুকায় রাখি, তাহলে ওই তড়িৎবাহী তারটা কোন দিকে কিভাবে বল অনুভব করবে সেটা। সো এটুকু হয়ে গেছে, চলেন চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত বল। আমি কোনো একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার রাখবো, সেটার উপরে প্রযুক্ত বল কত। চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত বল। আমি কোনো একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার রাখবো। সো ধরেন আমার এটা একটা চৌম্বক ক্ষেত্র, এটা একটা বি মানের চৌম্বক ক্ষেত্র। সো এটা আমার একটা বি মানের চৌম্বক ক্ষেত্র। এখন এই চৌম্বক ক্ষেত্রে আমি যদি একটা তার রাখি, একটা তার রাখলাম, ধরেন এটা একটা তার, এই তারে একটা কারেন্ট ফ্লো করবে। আমি এই জিনিসটা খুব স্লোলি পড়াবো আপনাদেরকে একটা কারণে, কারণ হচ্ছে এইখানে আপনাদের ডিরেকশন নিয়ে অনেকগুলো প্যাচ লাগে। সো আমি খুব স্লো অ্যান্ড স্টেডি আপনাদেরকে ডিরেকশনগুলো বোঝাবো, কোনো রকম রুলস ছাড়া। দেখেন, আপনার চুম্বক যখন মানুষজন পড়ায়, ডান হাতি নিয়ম বাম হাতি নিয়ম, এই ডান বাম করতে করতে না প্যাচ লাগে। সো আমি শুধুমাত্র ক্রস গুণন ছাড়া আর কিচ্ছু পারি না। মানে সোজা সাপটা কথা হচ্ছে, আমি নিজেই ডান হাতি নিয়ম হবে না বাম হাতি নিয়ম হবে, আমার নিজের প্যাচ লাগতো। এবং সবচেয়ে কষ্টকর ব্যাপার ছিল কি জানেন, আমি আপনাদের একটা জিনিস আগে দেখাই, পড়ানোর আগেই দেখাই ঘটনাটা কি। মানে বইয়ের নিয়ম কানুন অনুযায়ী যদি আমি চুম্বক ক্ষেত্রে ডিরেকশন নির্ধারণ করতে যাই, দেখেন কি হইতো সেটা আমি দেখাচ্ছি, কারণ আছে। ধরেন আমি আগে চুম্বক ক্ষেত্রটাকে আঁকবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি গোটা জিনিসটা। ধরেন আমি আগে এখানে চুম্বক ক্ষেত্রটাকে আঁকবো। সো খেয়াল করেন, আমার এই যে এইখানে এই যে কাগজটুকু আছে, এই কাগজের উপরে আমি চৌম্বক ক্ষেত্র আঁকি। ধরেন চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইটা বি, এই যে বি মানের একটা চৌম্বক ক্ষেত্র। এই বি মানের চৌম্বক ক্ষেত্রে আমি একটা চার্জকে ঢুকাই দিলাম। ধরেন চার্জটাকে, যে লাল যেটা আছে লাল দাগ, এটা হচ্ছে চার্জ।
পজিটিভ চার্জ যাচ্ছে। এখন যদি এই ডান হাত বাম হাত করতে যান, দেখা যায় যে এই যে 3টা আঙ্গুল আছে না, খেয়াল করে দেখেন কয়টা আঙ্গুল, 3টা আঙ্গুল। এখন এই 3টা আঙ্গুল দিয়ে আঙ্গুল 3টা কি এইভাবে রাখবো না এইভাবে রাখবো না এইভাবে রাখবো, মাথা খারাপ হওয়ার জোগাড় হয়ে যায়। সো আমি এই জিনিসটা সব সময় অ্যাভয়েড করতাম, মানে নিজে অ্যাভয়েড করছি। আমি যে এইভাবে আঙ্গুল টাঙ্গুল রেখে অভ্যস্ত না। সো আমি আসলে আঙ্গুল টাঙ্গুল এইভাবে ধরা টরাতে অভ্যস্ত না। দেখেন এই যে এইভাবে আঙ্গুল কিভাবে রাখবেন, ঘুরাবেন, গুটাবেন। এখন আবার ডান হাতের জায়গায় কখন বাম হাত আসবে, বাম হাতে আঙ্গুল কেমনে ঘুরাবেন, অবস্থা দেখতেছেন, মাথা খারাপ হওয়ার জোগাড় হয়ে যাবে। আমি এই জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি এই ডান হাত বাম হাত নিয়ে পেঁচাপেচি করব না, কারণ ডান হাত বাম হাতের প্রচুর পেঁচাপেচি আছে। আমি সিম্পলি একটা জিনিসই জানি, সেটা হচ্ছে চৌম্বক বল এফএম সমান কি কিউ ভি ক্রস বি। এই যে ভেক্টরের ক্রস গুণনটা কার জন্য প্রযোজ্য, ধনাত্মক চার্জের জন্য প্রযোজ্য। তাহলে আমি সব সময় সব জায়গায় ধরে নিব একটা ধনাত্মক চার্জ আছে। তাহলে ধনাত্মক চার্জ যেদিকে বল লাভ করতেছে সেটা হচ্ছে বলের ডিরেকশন। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া ধনাত্মক চার্জ তো নাও থাকতে পারে, ঋণাত্মক চার্জ থাকতে পারে, কোনো সমস্যা নাই, আপনি ধরে নেন ধনাত্মক চার্জ আছে। তাহলে ধনাত্মক চার্জ যেদিকে বল লাভ করবে, ঋণাত্মক চার্জ থাকলে সে কি করবে, উল্টো দিকে বল লাভ করবে। চলেন এই জিনিসটা আমি এইখানে খুব সুন্দর মতো দেখাবো, যে আসলে আপনার কারেন্ট যখন ফ্লো করে তখন ধনাত্মক চার্জ ধরেন আর ঋণাত্মক চার্জ ধরেন কিচ্ছু আসে যায় না। মানে এইগুলো নিয়ে মানুষজন হুদাই পেন খায়। দেখেন আমি পেন খাওয়াটা দূর করি আপনাদের, আসেন। ধরেন এই তারে কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তারের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আই। তাহলে মনে করি বি মানের চৌম্বক ক্ষেত্রে সাথে থিটা কোণে এল দৈর্ঘ্যের একটি তড়িৎবাহী তার আছে। ঠিক আছে, এখন দেখেন আমি শুরুতে ধরে নিব যে তড়িৎ প্রবাহটা হয় ধনাত্মক চার্জের জন্য। আমরা ধরে নিচ্ছি সুবিধার জন্য, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। মনে করি তারের একক আয়তনে চার্জ এন। আপনার একক আয়তনে চার্জ আছে কতগুলা, এন সংখ্যক চার্জ আছে। আচ্ছা বড় এন না বলে একক আয়তনে চার্জ ছোট এন বলি। এখন ধনাত্মক চার্জ যদি হইতো, তাহলে ধনাত্মক চার্জ হলে সে কি করত, তড়িৎ প্রবাহের দিকে বল লাভ করত। দেখেন ধনাত্মক চার্জ পজিটিভ চার্জ প্লাস কিউ, সে অ্যাকচুয়ালি ভি বেগের দিকে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, ইলেকট্রন প্রবাহের দিক তড়িৎ প্রবাহের উল্টা দিকে না, ইলেকট্রন প্রবাহের দিক তড়িৎ প্রবাহের উল্টো দিকে। তাহলে ধনাত্মক চার্জ বা প্রোটন তড়িৎ প্রবাহের দিকে প্রবাহিত হবে। প্রোটন যদি প্রবাহিত হয়, প্রোটন বা ধনাত্মক চার্জ প্রবাহিত হলে তা প্রবাহিত হবে তড়িৎ প্রবাহের দিকে। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকা উচিত না, যে আমার তড়িৎ প্রবাহটা যদি ইলেকট্রনের প্রবাহ হয়, ইলেকট্রনের ফ্লো হয় তড়িৎ প্রবাহের উল্টা দিকে।
আর প্রোটন বা ধনাত্মক চার্জ প্রবাহিত হলে তা প্রবাহিত হবে কোন দিকে? তড়িৎ প্রবাহের দিকে। এইবার একটা জিনিস খেয়াল করেন আপনারা, ভালো মতো দেখেন এই জিনিসটা। আপনাদের এটা নিয়ে যে কনফিউশন থাকে সেই কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। এখানে একটা চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রে যদি আমি একটা তড়িৎবাহী তার রাখি, তড়িৎবাহী তার রাখলাম, এবং কারেন্টটা যদি আমার বাম থেকে ডানে যায়, কারেন্ট আই বাম থেকে ডানে যাচ্ছে আই, তাহলে ধনাত্মক চার্জ বাম দিক থেকে ডানে যাচ্ছে ভি, আর এটা হচ্ছে বি। তাহলে ভি ক্রস বি অ্যান্টি ক্লকওয়াইজ, তার তল হতে উপরের দিকে বল অনুভব করবে। তারটা বল অনুভব করবে কোন দিকে? তল থেকে উপরের দিকে। এখন অ্যাকচুয়ালি কি ধনাত্মক চার্জের জন্য তড়িৎ প্রবাহিত হয় নাকি ঋণাত্মক চার্জের জন্য তড়িৎ প্রবাহিত হয়? আমরা সবসময় জানি কোনো একটা তারে তড়িৎ প্রবাহিত হয় কিসের জন্য? ইলেকট্রনের প্রবাহের জন্য। তাহলে ইলেকট্রনের প্রবাহের জন্য যদি তড়িৎ প্রবাহিত হয়, কারেন্ট আই যদি এদিকে যায়, ইলেকট্রনগুলো কি এদিকে আসবে না? খেয়াল করেন ইলেকট্রনগুলো কোন দিকে আসবে? বাম দিকে আসবে। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি কি বলছি? আগে ধনাত্মক চার্জ ধরে নেন, ধনাত্মক চার্জ কোন দিকে বল অনুভব করে সেটা দেখেন। এখানে ধনাত্মক চার্জ, এই যে খেয়াল করেন ক্লকওয়াইজ, মানে ধনাত্মক চার্জ হলে সেটা তল থেকে নিচের দিকে বল অনুভব করত। এখানে ধনাত্মক চার্জ তল হতে নিচের দিকে বল অনুভব করে। তাহলে ঋণাত্মক চার্জ কোন দিকে বল অনুভব করবে? তল থেকে উপরের দিকেই। সুতরাং আমি কারেন্ট যেদিকেই রাখি না কেন, চার্জগুলা অ্যাকচুয়ালি ধনাত্মক চার্জ হোক ঋণাত্মক চার্জ হোক একই দিকে বল অনুভব করবে। তাহলে তার তল হতে উপরের দিকে বল অনুভব করবে। তার তল থেকে কোন দিকে বল অনুভব করবে? নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। আমি এই জিনিসটা আরো একবার বুঝাচ্ছি আপনাদেরকে, এটা খুব ভালো মতো বুঝেন, কারণ এটা নিয়ে আপনাদের কনফিউশন হয়। আমি কনফিউশনটা আরেকবার দূর করতেছি। দেখেন, ধরেন এটা হচ্ছে একটা তড়িৎবাহী তার, এই যে লাল রঙের মার্কার, এটা একটা তড়িৎবাহী তার, ঠিক আছে? তাহলে এই তড়িৎবাহী তারটা কোনো একটা জায়গায় তড়িৎ পরিবহন করবে। এই যে লাল দিকটা দেখতেছেন, এটা হচ্ছে কারেন্টের দিক, লাল দিকটা কারেন্টের দিক। তাহলে ধনাত্মক চার্জ কারেন্টের দিকে যাওয়ার কথা, তার মানে ধনাত্মক চার্জ বাম থেকে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। যে ধনাত্মক চার্জ এদিকে যাচ্ছে, বাম দিক থেকে কোন দিকে যাচ্ছে? ডান দিকে। এখন এই তারটাকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখলাম, এই যে ধরেন একটা চৌম্বক ক্ষেত্রে রাখছি, খেয়াল করেন একটা চৌম্বক ক্ষেত্রে তারটাকে রাখছি, একটা চৌম্বক ক্ষেত্রে কাকে রাখছি? তারটাকে রাখছি। আমি অ্যাকচুয়ালি জিনিসটা আপনাদেরকে তল অনুযায়ী বুঝাই, বুঝতে আপনাদের সুবিধা হবে, তল অনুযায়ী বুঝাই। সো চলেন আমরা তল অনুযায়ী দেখি। দেখেন, ধরেন এই যে এটা একটা হচ্ছে চার্জ, তড়িৎবাহী তার। সো এই যে তড়িৎবাহী তারটা, লাল দিক যেটা, এটা হচ্ছে তার তড়িৎ পরিবহনের দিক। তার মানে বাম থেকে ডানে সে তড়িৎ পরিবহন করতেছে। এখন আমি এখানে একটা চুম্বক ক্ষেত্র আনলাম, এই যে নীল যে কলমটা আছে, নীল মার্কারটা, এটা হচ্ছে আমার কিসের দিক? এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। নীল মার্কারটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। সো আমরা এখানে তাহলে দেখি ধনাত্মক চার্জ হলে বলটা কোন দিকে হয়, ঋণাত্মক চার্জ হলে বলটা কোন দিকে হয়। সো আমি এখন তল হিসেবে অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো হচ্ছে আমি আপনাদেরকে একদম সলিড একটা তল দিয়ে বুঝে আরো ভালো হবে। ছোটখাটো তল না, একটু বড় তল তৈরি করি আপনাদের সুবিধার্থে, একটু বড় তল তৈরি করে নেন। এই যে, হুম, এটা একটা ভালো সারফেস, সুন্দর। এখন আমি সারফেসে ভেক্টরগুলো আঁকবো, দেখেন
এটা হচ্ছে আমার কি চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরগুলা। এখন এইখানে একটা তড়িৎবাহী তার রাখবো। সো এই চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার আছে, ধরেন চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার, এটা একটা হচ্ছে তড়িৎবাহী তার। চৌম্বক ক্ষেত্রে এটা কি তড়িৎবাহী তার। এবার এই তড়িৎবাহী তারে কারেন্ট ফ্লো করতেছে ধরেন বাম থেকে ডান দিকে, তাহলে আই এর ডিরেকশন হচ্ছে এইটা, এটা হচ্ছে আই এর ডিরেকশন। আর এটা হচ্ছে বি চৌম্বক ক্ষেত্র, বি মানের চৌম্বক ক্ষেত্র, তাতে কারেন্ট যাচ্ছে কত আই। এবার খেয়াল করেন, যদি প্রোটন হয়, প্রোটন ধনাত্মক চার্জ বা প্রোটন হয়, সেক্ষেত্রে ধনাত্মক চার্জ বা প্রোটন যদি হয় প্লাস কিউ, প্রোটন যাবে কোন দিকে তড়িৎ প্রবাহের দিকে, প্রোটন হলে সে যাবে কোন দিকে তড়িৎ প্রবাহের দিকে। এখন দেখেন কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি, ভি ক্রস বি করলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোথায় আসবে, তল থেকে কোন দিকে উপরের দিকে। যে দেখেন তল থেকে কোন দিকে বের হয়ে আসবে, তল থেকে উপরের দিকে আসবে। তাহলে এইখানে যে বলটা পাবে সেই বলটা হচ্ছে এইদিকে। এই যে দেখেন গোল্ডেন কালারটা হচ্ছে বলের ডিরেকশন যদি হয়, তাহলে বলটাই তল থেকে কোন দিকে আসবে, উপরের দিকে আসবে, যদি ধনাত্মক চার্জ হয়। এটুকু আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এখন দেখেন যদি ঋণাত্মক চার্জ হয়, ঋণাত্মক চার্জ কি একই দিকে যাবে না উল্টো দিকে যাবে? ঋণাত্মক চার্জ, আমার যদি ঋণাত্মক চার্জ হয় মাইনাস, ইলেকট্রনটা যাবে উল্টো দিকে, উল্টো দিকে। জিনিসটা খেয়াল করেন, ইলেকট্রন সব সময় কোন দিকে যায়, কারেন্ট যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে। এখন আমি আপনাদেরকে কি বলছি, যদি কোথাও ইলেকট্রন থাকে তাহলে আমি ধরে নিব সেটা আগে প্রোটন, ধরে নিলাম, ধরে নিলাম প্রোটন, প্রোটন যাচ্ছে এদিকে। জিনিসটা খেয়াল করেন, বোঝার চেষ্টা করবেন। আমি ইলেকট্রন যদি থাকে, নেগেটিভ চার্জ থাকে, তাহলে আগে ধরে নিব এখানে কি প্রোটন। প্রোটনের জন্য আগে আমি দেখব কোন ডিরেকশনে যাচ্ছে বলটা। দেখেন ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি তল থেকে নিচের দিকে না, তার মানে এই তল থেকে ভিতরের দিকে প্রোটনটা বল লাভ করবে। তাহলে ইলেকট্রন বল লাভ করবে কোন দিকে, উল্টা দিকে। সুতরাং ইলেকট্রনের লাভ করা বলটাও কোন দিকে হলো, উপরের দিকে হয়ে গেল। সুতরাং আমি তাহলে দিন শেষে দেখেন কি পাচ্ছি, যে তারটা সেই তারটা তড়িৎ বল প্রোটনের জন্য হোক যেদিকে পাবে, ইলেকট্রনের জন্য হলেও সে একই দিকে পাবে। সুতরাং তারের মধ্যে চার্জ ক্যারিয়ার বা কে চার্জ প্রবাহিত করতেছে বা কে তড়িৎ প্রবাহ সংঘটনের জন্য দায়ী, সেটা কি প্রোটন নাকি ইলেকট্রন, এটা কোনো ইস্যু না। প্রোটন হলেও সে যে ডিরেকশনে বল লাভ করবে তারটা, ইলেকট্রন হলেও তারটা একই ডিরেকশনে বল লাভ করবে। সো প্রোটন হোক আর ইলেকট্রন হোক, তারের বল লাভের ডিরেকশনটা কি হবে না, চেঞ্জ হবে না। আমি অ্যাগেইন রিপিট করতেছি, দেখেন এখানে আমার যদি প্রোটন হয়, প্রোটন হলেও তারটা যে দিকে বল লাভ করবে, ইলেকট্রন হলেও তারটা কি করবে, একই দিকে বল লাভ করবে। তাহলে তারের বল লাভের যে ডাইরেকশন বা দিক, সেটা কি চার্জ পজিটিভ না নেগেটিভ সেটার সঙ্গে সম্পর্কিত? অবশ্যই না, সেটা সম্পর্কিত হচ্ছে তড়িৎ প্রবাহের দিকের সঙ্গে। তাহলে এইখান থেকেই আমরা কনসেপ্টে যাব। সো আমি আরেকবার রিপিট করতেছি, একটা তার সেটা যদি তড়িৎ প্রবাহ করে, ধনাত্মক চার্জের জন্য তড়িৎ প্রবাহ হোক আর ঋণাত্মক চার্জের জন্য তড়িৎ প্রবাহ হোক, তার সবসময় একই দিকে বল লাভ করবে। তাহলে তারের বল লাভ করার জন্য কারেন্টের ডিরেকশনটা ইম্পর্ট্যান্ট। এখানে চার্জ প্রোটন হলেও সে যেদিকে বল লাভ করবে, চার্জ ইলেকট্রন হলেও তারটা একই দিকে বল লাভ করবে। সেটাই আমি এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। পরের দিকে যে আমি যখন হল ভোল্টেজ পড়াবো আপনাদেরকে, তখন এই জিনিসটা আর একবার রিপিটেশন হবে। এখন আপাতত এটুকু জানলে ইনশাল্লাহ এনাফ। এবার চলেন আমি একটু ডায়াগ্রামেটিক্যালি পুরো জিনিসটা এখন ব্যাখ্যা দিই। দেখেন
একটা জিনিস খেয়াল করেন, আমার তাহলে তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত বল নির্ণয় করতেছিলাম। আমরা তারের একক আয়তনে চার্জ ধরছিলাম এন, বা একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এখন বলি এন। তাহলে চার্জ এন না বলে আমি বলবো এটা কি, একক আয়তনে ইলেকট্রন সংখ্যাটা এন। কারণ হচ্ছে কারেন্ট ফ্লো করে ইলেকট্রনের জন্য। একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন। এইবার আমরা এই ডায়াগ্রামটাকে একটু এলাবোরেট করি। আজকের ক্লাসটা খুবই স্লো ক্লাস হবে, কারণ এখানে কনসেপচুয়াল বেশ কিছু জিনিসপত্র আছে। আমি কয়েকবার রিপিট করব, কয়েকবার রিপিট করে করে আপনাদেরকে বুঝাবো, যাতে করে পরবর্তীতে যে আপনারা ইনশাল্লাহ কোনো ঝামেলায় না পড়েন। সো ধরেন এটা হচ্ছে তড়িৎবাহী তারটা, একটা চৌম্বক ক্ষেত্র বি মানের, এখানে তড়িৎ প্রবাহ বাহী একটা তার আছে, এই তারে কারেন্ট যায় বাম থেকে ডানের দিকে, তার মানে তারে ইলেকট্রনগুলা প্রবাহিত হয় ডান থেকে বামের দিকে, ইলেকট্রন প্রবাহের দিকে। এটা তারের দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে তারের আয়তন এ এল। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ছোট এন। তাহলে দেখেন এই যে তারটুকু আছে, তারে মোট ইলেকট্রনের সংখ্যা এন এ এল। দেখেন আমার একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত, ছোট এন। আর তাহলে এল আয়তনে মোট ইলেকট্রন সংখ্যা কত, এন ইন্টু এ ইন্টু এল। তাহলে তারে মোট ইলেকট্রন আছে এন এ এল। এখন আমরা এটা জানি যে মোট বল এফ, দেখেন প্রতিটি ইলেকট্রন ভি বেগে চলমান হলে প্রতিটি ইলেকট্রন যে বল অনুভব করে তা এফ এন ইকুয়ালস টু, দেখেন একটা ইলেকট্রন যে বল লাভ করবে, ইলেকট্রনের চার্জ কত ই, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, কিউ ভিবি সাইন থিটা না, তাহলে ই ভিবি সাইন থিটা। এটা হচ্ছে কি একটা ইলেকট্রনের অনুভূত বল। তাহলে সকল ইলেকট্রনের বা তারের মোট বল, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা ইনটু এফ এন করলে আমি কি পাবো, মোট বল পেয়ে যাব এন এ এল ই ভিবি সাইন থিটা। এখন দেখেন একটা জিনিস খেয়াল করি, এই যে এফটা পাচ্ছে আমার মোট বল। এবার আমরা এই যে ভিটা, ভিটা কি ইলেকট্রনের বেগ না, আর ইলেকট্রনের বেগটা যদি তারণ বেগ হয়, আমরা জানি আই সমান এন এ ভিই।
দেখেন আই সমান এন এ ভি কোথা থেকে পাইছি? তারণ বেগ থেকে। চলতরিৎ অধ্যায় 3-এ আই সমান এন এ ভি ছিল। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এন এ আর ভি মিলে আই হয়ে গেছে। তাহলে এফ ইকুয়ালস টু কি থাকতেছে? এফ ইকুয়ালস টু থাকতেছে আই এল বি সাইন থিটা। তার মানে আই ইন্টু এল ক্রস বি। এই যে দেখেন এফ ভেক্টর যেটা আছে, সেই এফ ভেক্টরটা আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে এফ এর মান আই এল বি সাইন থিটা। তাহলে এফ ভেক্টরটা হবে আই এল ক্রস বি ভেক্টর। সুতরাং কোনো একটা চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার রাখলে যে বলটা সেটা অনুভব করবে সেটা হবে আই এল ক্রস বি। এখন এখানে আরেকটা ইস্যু আছে, এল ভেক্টরের দিক তড়িৎ প্রবাহ আই এর দিক বরাবর। জাস্ট এটুকু মাথায় রাখলেই হবে যে আমি যদি কোনো একটা চুম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার রাখি, তাহলে সেই তড়িৎবাহী তারটা যে বল অনুভব করবে সেই বল এফ সমান আই এল বি সাইন থিটা, এবং এল এর দিক হবে তড়িৎ প্রবাহ কার দিক বরাবর? আই এর দিক বরাবর হবে এল এর দিক। ওকে, এটা চলে গেল। এখন আমরা অ্যাকচুয়ালি এটার একটু অ্যাপ্লিকেশন দেখব। এই যে এফ সমান আই এল বি সাইন থিটা অর এফ ইকুয়ালস টু আই এল ক্রস বি, এটার একটা অ্যাপ্লিকেশন দেখব আমরা, যে এটার প্রয়োগ কোথায় আছে সেটা দেখি। কোশ্চেন, ধরেন কোনো একটা জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র আছে। এখানে হচ্ছে বি মানের চৌম্বক ক্ষেত্র আছে। চৌম্বক ক্ষেত্রের যে প্রাবল্য, প্রাবল্য বি এর মান হচ্ছে 0.5 টেসলা। সো আমরা অ্যাকচুয়ালি খেয়াল করেন বি সমান কত? 0.5 টেসলা দেওয়া আছে। এখন টেসলার হিসেবটা কি সেটা আমরা পরে আসব। টেসলা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। টেসলা মানে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। এখানে আমরা পরে আসব, এখন এটা নিয়ে আমাদের ওরিড হওয়ার দরকার নেই। এখন দেখেন আমি যদি এখানে একটা তার রাখি, একটা তার ধরেন এই চৌম্বক ক্ষেত্রে রাখবো। সো একটা তার ধরেন এইভাবে আসতেছে, তারটা হচ্ছে কালো রঙের করে আঁকি। সো এটা একটা তার, ধরেন একটা তার এই তড়িৎ ক্ষেত্রে রাখা, চৌম্বক ক্ষেত্রে একটা তার রাখা আছে, এভাবে যাচ্ছে। তারপর তারটা এখানে বাঁকা হলো, এভাবে বাঁকা হলো। বাঁকা হওয়ার পরে এখান থেকে আবার তারটা বাঁকা হলো এইভাবে, এবং শেষ পর্যন্ত আবার তারটা এইভাবে চলে গেল। সেটা একটা তড়িৎবাহী তার। এ বি সি ডি ই। এ বি যে অংশ, এ বি অংশটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। বি সি অংশ দেওয়া আছে ধরেন 20 সেন্টিমিটার। এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই ভিতরের অ্যাঙ্গেলটা দেওয়া আছে ধরেন 30 ডিগ্রি। 30 ডিগ্রি, বিসি 30 ডিগ্রি দেওয়া আছে। এরপর সিডি, এই সিডি অংশের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি আপনার দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে। সো দেওয়া থাকলে একভাবে ক্যালকুলেশন করতে হবে, দেওয়া না থাকলে ভিন্নভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হবে। সো আমার অ্যাকচুয়ালি সিডি দেওয়া নাই, এখানে সিডি দেওয়াই নাই, কিন্তু বলা হইল এ বি সমান ডিই, দুইটাই 10 সেন্টিমিটার, এবং এ বি ও ডিই একই সরল রেখায় অবস্থিত। দেখেন এইভাবে ডাটাগুলো দেওয়া আছে, প্রথমে এ থেকে বি, বি সি, সি ডি ডি। এইবার যদি বলে
5 অ্যাম্পিয়ার মানের প্রবাহ এ বি সি ডি ই পথে প্রবাহিত হলে এ বি বিসি সিডি ও ডি তার কত চৌম্বক বল অনুভব করবে? দেখেন, একটা তারের বেশ কয়েকটা সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলা অ্যাকচুয়ালি বিভিন্নভাবে দেওয়া, সেগমেন্ট বা অংশগুলা দেওয়া আছে, দিয়ে বলা হলো এই সেগমেন্টগুলো ঠিক কত মানের চৌম্বক বল অনুভব করবে আমাদের এখানে এই প্রবলেমটায়। তাহলে চলেন দেখি কত বল অনুভব করে। এখন আমি যখন সলভ করতে যাব পুরো প্রবলেমটাকে, একটা জিনিস দেখেন, আমার দরকার হচ্ছে আই এল বি সাইন থিটা দরকার। সো যখন অ্যান্সার করতে যাব, একেবারে শুরু থেকে শুরু করি। 1 নাম্বার, এফ এ বি ইকুয়ালস টু এফ ডি ই, এই দুইটা জিরো, কারণ থিটা জিরো। দেখেন, এল ক্রস বি, এফ চৌম্বক বলটা কত? আইএল বি সাইন থিটা না? তাহলে এই যে এ বি আর ডি, এ বি এবং ডি এই দুইটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কত কোণে আছে? এ বি এবং ডি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 0 ডিগ্রিতে আছে। তাহলে এ বিতে কোনো বল থাকবে না, ডিতে কোনো কি থাকবে না? বল থাকবে না। তাহলে এ বি এবং ডি তারদ্বয় কোনো বল অনুভব করবে না, এটা চলে গেল। এখন বিসি অংশের জন্য বল যেটা, এ বিসি ইকুয়ালস টু আই এল, এল হচ্ছে বিসি, বি সাইন 90 ডিগ্রি। বলেন তো সাইন 90 ডিগ্রি কেন হলো? কারণ এই যে বিসিটা, খেয়াল করেন বিসি যে অংশটা, এই বিসি অংশের যে তারের দৈর্ঘ্যটা, বি থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে? সিতে। তাহলে আমি বলছি এল এর ডিরেকশন কোন দিকে? কারেন্টের দিকে। তাহলে বিসি যে দৈর্ঘ্য আর চৌম্বক ক্ষেত্র বি এর যে ডিরেকশন, এই দুইটার মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে? 90 ডিগ্রি। সুতরাং আমার অ্যাকচুয়ালি এইখানে আই এল বিসি সাইন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আই হচ্ছে কত? 5 অ্যাম্পিয়ার। এল বিসি হচ্ছে বিসি অংশের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তার মানে 0.2 মিটার। বি চৌম্বক ক্ষেত্র 0.5 টেসলা, সাইন 90 ডিগ্রির মান 1। সুতরাং 1 ইন্টু 0.5, 0.5 নিউটন হবে এফ বিসি। বি থেকে সিতে তারটা বল অনুভব করবে 0.5 নিউটন। এখন দেখেন, আমার ফাইনালি যদি সিডি অংশের বল নির্ণয় করতে হয়, এফ সিডি, এফ সিডি ইকুয়ালস টু আই ইন্টু এল সিডি সাইন থিটা ইন্টু বি, আই ইন্টু এল সিডি বি সাইন থিটা। এইবার একটা জিনিস দেখি, সি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য কত? সি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য আমরা বের করতে চাই। ওকে, তাহলে একটা জিনিস আমরা দেখি তো, আমার দরকার এলসিডির দৈর্ঘ্য বের করা। সিডিটা হচ্ছে অতিভুজ, আর বিসি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বিসি ডিভাইডেড বাই অতিভুজ সিডি। বিসি বাই সিডি, ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কি? কস থিটা না? কস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে সিডি ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি। এখন বিসি, বিসি এর দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 20 সেন্টিমিটার। 20 কস 30 ডিগ্রির মান 0.866। সো 20 বাই 0.866 সিডি অংশের দৈর্ঘ্য বের হয়ে যাবে। 20 ভাগ 0.866, 23.09। তাহলে 23.09 সেন্টিমিটার, এটা হচ্ছে সিডি এর দৈর্ঘ্য। তাহলে আই 0.5, সরি আই হচ্ছে 5, এলসিডি, সিডি অংশের দৈর্ঘ্য 23.09, তাহলে 23.09কে 100 দ্বারা ভাগ করে দেই। বি চৌম্বক ক্ষেত্র 0.5। কোশ্চেন হচ্ছে থিটা কত? এখন থিটা কত? এখন দেখেন,
সি থেকে ডি পর্যন্ত ভেক্টর কোনটা? এটা না, এটা। তাহলে এটা হচ্ছে কারেন্ট আই, এটা কি বি না? তাহলে বি এবং এল এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কি এইটুকু না? এখন এই অ্যাঙ্গেলটুকু কত অ্যাকচুয়ালি? দেখেন আমার ভিতরের অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 60 ডিগ্রি কাউন্ট করতে হবে। খেয়াল করেন ভিতরের অ্যাঙ্গেলটা কত? এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এখানেও ভিতরে কত? 30। তাহলে আমার তড়িৎবাহী তারের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের উৎপন্ন কোণ কত? 60 ডিগ্রি, এখানে সাইন 60 ডিগ্রি। তাহলে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো 5 ইন্টু 0.2309 ইন্টু 0.5 ইন্টু সাইন 60, সেখানে বলটা হবে 0.499 নিউটন। ডান। সো এইভাবে অ্যাকচুয়ালি তারের বিভিন্ন অংশে আমরা কি বল বের করতে পারি? চৌম্বক বল বের করতে পারি। একটা প্রবলেম গেল। এবার আসেন আরো প্রবলেম আরো করে নিই। কিছু প্রবলেম করতে হয়, না প্রবলেম করলে হয় না। কোশ্চেন, পরের কোশ্চেন। ধরেন এইটা একটা তল, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন একটা চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে এখানে এইভাবে বি। এই বিটা ধরেন 30 ডিগ্রি কোণ করে আছে এখানে। এখন বিটা যদি 30 ডিগ্রি কোণ করে আছে, এটা ভালো মতো শিখবেন, এটা খুব ভালো মতো দেখবেন। বিটা 30 ডিগ্রি কোণে আছে এবং বি এর মান দেওয়া আছে ধরেন 6 টেসলা। বি এর মান 6 টেসলা এবং 30 ডিগ্রি কোণে আছে। তাহলে যে বি ভেক্টরটা উৎপন্ন হবে সেই বি ভেক্টরটা এখান থেকে আমরা বের করতে পারবো। এবার ধরেন একটা তড়িৎবাহী তার আছে এখানে, এখানে একটা তড়িৎবাহী তার আছে, এটা একটা তড়িৎবাহী তার, জাস্ট এটা একটা তড়িৎবাহী তার। সুতরাং এই যে তড়িৎবাহী তারটা আছে, এই তড়িৎবাহী তারটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বিস্তৃত। তড়িৎবাহী তারটা জাস্ট এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত বিস্তৃত? এই পয়েন্ট পর্যন্ত বিস্তৃত। এবার আমার এইখানে এইটুকুকে বলা আছে 10 একক, এটাকে বলা আছে 6 একক, এবং কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, কারেন্ট আইটা আই। এখন প্রথম কাজ আমাকে আগে ভেক্টরগুলো বের করতে হবে। আমি যদি ভেক্টরগুলো বের করতে পারি, অটোমেটিক আমার সব কিছু বের হয়ে যাবে। জিনিসগুলো খেয়াল করেন। আমার অ্যাকচুয়ালি ডান দিকে এটা 10 ইউনিট, তার মানে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি দেখেন, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা হচ্ছে 10i, আর এই ভেক্টরটা কত? এই ভেক্টরটা 6j। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 6j এটাকে যদি এ বিন্দু বলি, এটাকে যদি বি বিন্দু বলি, প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু 10i। তাহলে এ থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা সেটা হচ্ছে 10i মাইনাস 6j। সুতরাং আমার এল যে ভেক্টরটা, তারের যে ভেক্টর, সেটা কত? 10i মাইনাস 6j। দেখছেন এল ভেক্টর বের করে ফেললাম আমরা 10i মাইনাস 6j দিয়ে। এখন বি ভেক্টরটা দেখেন, বি ভেক্টরের মান কত? 6 টেসলা। তাহলে 6 cos 30 ডিগ্রি i প্লাস 6 sin 30 ডিগ্রি j। আশা করি এটা বুঝতে পারতেছেন। একদম ক্লাস 11-এর ভেক্টরের কম্পোনেন্টে ভাগ করতেছে। আমি এল ভেক্টর বের করলাম, বি ভেক্টর বের করে নিলাম। এখন দেখেন এখানে 6 cos 30 ডিগ্রি, দ্যাট ইজ 5.19i প্লাস 3j। এখন তাহলে এই কারেন্ট আয়ের মানটা যদি 5 অ্যাম্পিয়ার হয়, চৌম্বক বল এফ ভেক্টর ইকুয়ালস টু আই এল ক্রস বি।
তাহলে আই হচ্ছে 5। এখন এল ক্রস বি করব। চলেন এল ক্রস বি করি। এল ক্রস বি করতে গেলে এটা আই, এটা জে, এটা কে। এল ভেক্টরের জন্য 10 মাইনাস 6 0, বি ভেক্টরের জন্য 5.1930। তাহলে 5 থাকুক, আমরা শুধু কে এর জন্য মান পাবো 5k 3 10 30 প্লাস 6 ইন্টু 5.19 31.14। সো 61.14 ইন্টু 5 305.17k। এটা হবে এফ ভেক্টরটা। তাহলে এফ ভেক্টরের মান কত? 305.7 নিউটন। কোন দিকে কাজ করবে? তল থেকে উপরের দিকে কাজ করবে। সুতরাং আমরা অ্যাকচুয়ালি দেখেন কি করতেছি, এল এবং বি কে ক্রস গুণন করব, তার সঙ্গে আমরা আয়ের মানটাকে গুণ করে দিব। তাহলে কি পেয়ে যাব? চৌম্বক ক্ষেত্রে কোনো একটা তড়িৎবাহী তার স্থাপন করলে সেটা যে বল অনুভব করবে সেই বলের মান এবং সেই বলের দিক পেয়ে যাচ্ছি। সো আশা করি এই জিনিসটুকু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। সো এইটা গেল তাহলে তড়িৎ ক্ষেত্রে, সরি, চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার স্থাপন করলে কি কি হবে পুরা ডিটেলস হিসাব নিকাশ। ওকে, এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস শিখাই। এখন দেখেন, এইটুকু একটু মনোযোগ দিবেন। আপনাদের এখনো যাদের এখনো কনফিউশন আছে, তারের মধ্য দিয়ে কারেন্ট আই একই দিকে যদি থাকে, চার্জ যেদিকেই প্রবাহিত হোক না কেন, তড়িৎ বলের কোনো চেঞ্জ, সরি, চৌম্বক বলের কোনো চেঞ্জ হয় না। চৌম্বক বলের ডাইরেকশন বা দিকের কোনো চেঞ্জ হয় না। সেটা আমি আরেকবার দেখাবো আপনাদেরকে। ধরেন একটা চৌম্বক ক্ষেত্র বি আছে সোজা উপরের দিকে বি। তাহলে বি ভেক্টর সমান হচ্ছে ধরেন 5j। এখানে একটা তড়িৎবাহী তার আছে। তাহলে এল ভেক্টর ইকুয়ালস টু ধরেন 6i। তাহলে এফ ইকুয়ালস টু আই এল ক্রস বি। তাহলে এই কারেন্ট আই যদি 5 অ্যাম্পিয়ার হয়, 5 এল ক্রস বি 6i ক্রস 5j 150k। এটা হবে যে তারের কি বল? চৌম্বক বল। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার যদি তারে প্রোটন যায় তাও যা হবে, ইলেকট্রন গেলেও কি হবে? একই হবে। সো তারের মধ্য দিয়ে কি প্রোটনের কারণে তড়িৎ প্রবাহ হচ্ছে নাকি ইলেকট্রনের কারণে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা নিয়ে চৌম্বক বলের কোনো ডিপেন্ডেন্সি নাই। সো এটা খুব সুন্দর মতো মাথায় রাখেন। আমার কোনো একটা তারের তড়িৎ প্রবাহ যদি চেঞ্জ না হয়, তাহলে তারটা চৌম্বক ক্ষেত্রে যে বল অনুভব করতো সেই ডিরেকশন চেঞ্জ হবে না। সো যতক্ষণ পর্যন্ত তারে তড়িৎ প্রবাহ এর দিক ও চৌম্বক ক্ষেত্রের দিক অপরিবর্তিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তার যেদিকে চৌম্বক বল অনুভব করবে সেদিকের কোনো পরিবর্তন হবে না। সো কারেন্ট ফ্লো কি পজিটিভ চার্জের জন্য করতেছে নাকি নেগেটিভ চার্জের জন্য করতেছে সেটা ইস্যু না। ইস্যু কি তারে কোন ডিরেকশনে কারেন্টের ফ্লো ঘটতেছে। ওকে, নেক্সট আমরা যেটা শুরু করব এই চ্যাপ্টারে সেটা হচ্ছে বায়োট স্যাভার্টের সূত্র। সো আমরা এখন যেটা পড়া শুরু করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, বায়োট স্যাভার্টের সূত্র।
যেটা নিয়ে আপনারা অনেক নাকানি চুবানি খান। চলেন শুরু করি। বায়োট স্যাভার্টের সূত্র। অ্যাকচুয়ালি বায়োট স্যাভার্টের সূত্রটা কেন লাগে সেটাকে বলে নিই। ক্ষুদ্র পরিবাহী তারের দরুন তার হতে কোনো দূরত্বে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান বের করা যায়। দেখেন, আমি যখন এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করছিলাম, এই চ্যাপ্টারের একেবারে বেসিক হিসেবে একটা কথা বলছিলাম যে যখন একটা চার্জ চলবে, গতিশীল চার্জ তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এবং আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছিলাম, সেটা হচ্ছে পানিতে একটা নৌকা যদি চলে সেক্ষেত্রে কি হবে। সো পানিতে নৌকা চলতেছে, নৌকাটা একটা গতিশীল চার্জ। সো নৌকা যত আকারে বড় হবে তার উৎপন্ন ঢেউ তত বেশি হবে। নৌকা যত বেশি গতিবেগে চলবে তার ঢেউ তত কি হবে, বেশি হবে। সো জিনিসগুলা আমি জাস্ট অ্যানালজি আকারে বলতেছি বোঝার জন্য, যে একটা নৌকা একটা নদীতে স্থির অবস্থায় বসে আছে, স্থির। সে যত বড় নৌকাই হোক, সে যতক্ষণ স্থির থাকবে নৌকার জন্য কোনো কি হবে না, পানিতে অ্যাকচুয়ালি ঢেউয়ের তৈরি হবে না। সো স্থির একটা নৌকা বা স্থির একটা চার্জ কোনো জায়গায় তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে না। এখন যদি নৌকাটা স্থির না থেকে গতিশীল হয়, যত বেশি বেগে নৌকাটা গতিশীল হবে সে অ্যাকচুয়ালি তত বেশি তার চারপাশে কি তৈরি করবে, চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। সুতরাং একটা তারের মধ্যে যদি আমি ইলেকট্রনের ফ্লো করি, ইলেকট্রনের ফ্লো মানেই তো তড়িৎ প্রবাহ। সো তারের ভিতর দিয়ে যখন ইলেকট্রন বা তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন তারের চারপাশে একটা কি চলে আসবে, চৌম্বক ক্ষেত্র চলে আসবে। এই যে তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ওই চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে বায়োট স্যাভার্টের সূত্র। সুতরাং বায়োট স্যাভার্টের সূত্রের সাহায্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোনো একটা তড়িৎবাহী তারের জন্য ওই তার থেকে কোনো একটা দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত সেটা নির্ণয় করা যায়, এবং আমরা সেটার বিভিন্ন স্টেজে ব্যবহারগুলো দেখব ইনশাল্লাহ। চলেন তাহলে শুরু করি আমরা। সো বার্ট স্যাভার্টের সূত্র দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, যে একটা তড়িৎবাহী তারের জন্য তার থেকে কোনো একটা দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত সেই চৌম্বক ক্ষেত্রটা পাবো। তাহলে ধরেন এইখানে একটা তার রাখি, লাইক দিস, এটা একটা তার। এই তারে আই মানের কারেন্ট ফ্লো করতেছে। এখন তারের একটা ক্ষুদ্র অংশ নিব, ধরেন এটা একটা ক্ষুদ্র অংশ ডিএল। এই ডিএল ক্ষুদ্র অংশ থেকে কোনো একটা দূরত্ব, এখানে কোনো একটা দূরত্বে পি একটা বিন্দু আছে, এই দূরত্বটা ধরেন আর, এবং এই ডিএল দৈর্ঘ্যটা তারের সঙ্গে অ্যাকচুয়ালি থিটা কোণে আছে। তাহলে এই পি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, পি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। ডিএলটা কি খুব ছোট দৈর্ঘ্য না? তাহলে ছোট দৈর্ঘ্যের জন্য যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা ডিবি হবে, এটাও ছোট। তাহলে ডিবি হবে মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা রাশি কোনটা আসলে কি মিন করে সেটা আজকে শেখা। আমরা আজকে জাস্ট বার্ট স্যাভার্টের সূত্রটা কি নির্দেশ করে সেটা শিখবো, এটার ব্যবহারটা নিয়ে আমি টানাসটা শুরু করব নেক্সট ক্লাসে। এখন দেখেন, মিউ জিরো আইডিএল সাইন থিটা বাই 4 পাই আর স্কোয়ার, আর তো দূরত্ব বুঝতেছি। ডিএলটা কি, ক্ষুদ্র দৈর্ঘ্য, তারের ক্ষুদ্র দৈর্ঘ্য। আই মানে
কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখন আমরা মিউ জিরো এইটা কি সেটা দেখব। মিউ মিউ বুঝে অ্যাকচুয়ালি প্রবেশ্যতা। মিউ হচ্ছে প্রবেশ্যতা, পারমিটিভিটি। আচ্ছা, এটা পারমিয়াবিলিটি। মিউ চৌম্বক ক্ষেত্রের পারমিয়াবিলিটি বোঝায়। ওমা, দুইবার লিখতেছি কেন? পারমিয়াবিলিটি। আমি বুঝাচ্ছি মিউ কি বুঝায়। আর মিউ জিরোটা হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, এবং এই মিউ জিরোর মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। এবার মিউ জিরোর আসলে একক কত? মিউ জিরোর এককটা আমরা একটু বের করি, মিউ এর এককটা বের করি। দেখেন, ডিবি ইকুয়ালস টু মিউ জিরো আইডিএল সাইন থিটা বাই 4πr²। এককগুলা দেখতে যাব। ডিবি চৌম্বক ক্ষেত্র তীব্রতার একক হচ্ছে টেসলা। মিউ জিরোর একক জানি না। আই হচ্ছে অ্যাম্পিয়ার। ডিএল দৈর্ঘ্য, এটা কি? মিটার। নিচে 4πr², তার মানে এখানে মিটার স্কোয়ার আছে। সুতরাং মিউ জিরোর যে একক সেটা হবে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো মিউ জিরোর একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এখন মিউ জিরোটা কি সেটা আমরা বুঝে আজকের ক্লাস শেষ করব। শূন্য মাধ্যমের প্রবেশ্যতাটা কি জিনিস বা প্রবেশ্যতা কি জিনিস সেটা আমি একটু আপনাদেরকে বুঝায় বলতেছি। আমি প্রবেশ্যতার ডিটেইলসটা পড়াবো পরবর্তী চ্যাপ্টারে। মানে আপনাদের যে এই চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, পরের চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। ওই তড়িৎ চৌম্বক আবেশ চ্যাপ্টারে আপনাদেরকে আমি এই প্রবেশ্যতার ডিটেইলস পড়াবো। বাট এখন বোঝার জন্য যেটুকু লাগবে সেটা আমি বুঝায় বলি। দেখেন, এক এক মাধ্যমের মধ্য দিয়ে চৌম্বক বলরেখা এক একভাবে প্রবেশ করে। এখন আমি এইখানে এক্সাম্পলটা একটু ডিফারেন্টলি ক্রিয়েট করি। ধরেন আমি ক্লাস নিচ্ছি, আমার ক্লাস থেকে সবাই কি সমানভাবে বেনিফিট পান? আমার ক্লাস থেকে সবাই সমান বেনিফিট পান না। কেন পান না? এটা কি আমার দোষ, নাকি আপনার দোষ, নাকি এটা আপনার একটা প্রপার্টি বা বৈশিষ্ট্য? সো আমরা না সহজে আগে দোষ খুঁজি, দোষ না, প্রপার্টি বা বৈশিষ্ট্য আলোচনা করি। আমি ধরেন আমি ক্লাসে যদি সবাই খুব জ্ঞানী গুণী ছাত্র ছাত্রী থাকে, যা পড়াবো ক্লাসে যদি অবং মূর্খ থাকে তা আমি একই পড়াবো। কারণ আমি পড়াচ্ছি কি এইচএসসি সিলেবাস পড়াচ্ছি। হ্যাঁ, জ্ঞানী গুণী ছাত্রছাত্রী থাকলে তাদের কোশ্চেন অনুযায়ী আমার পড়ানোর মাঝখানে আপগ্রেডেড টপিক আসতে পারে, কিন্তু বেসিক তো আমি সেম বেসিকই পড়াবো। আমি এইচএসসি সিলেবাস পড়াচ্ছি, আমি সেম সিলেবাসটাই পড়াবো না। সুতরাং আমার পড়ানোর বেসিক বা মৌলিক উপাদান চেঞ্জ হচ্ছে না। কার সঙ্গে? আপনাদের সঙ্গে। তাহলে আমি ধরেন একটা চুম্বক, আমি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছি, তাহলে আমার কাছ থেকে বলরেখা বের হচ্ছে। এই যে আমি কথা বলতেছি, এটা হচ্ছে বলরেখা, চৌম্বক বলরেখা। এখন এই আমার কথাগুলো আপনারা শুনতেছেন। এখন কিছু কিছু স্টুডেন্ট আছেন যারা খুব মনোযোগী, তারা প্রত্যেকটা ডিটেইলসের দিকে খেয়াল করেন। তারা অ্যাকচুয়ালি দরকার হলে ভাইয়া পড়ায় ফেলছে আমি আবার পুনরায় ভিডিওটা টানি, নিজে কাগজে কলমে লিখি, এইভাবে লিখে লিখে কেউ কেউ ডেভেলপ করেন। তাহলে তাদের প্রবেশ্যতা অনেক বেশি। আমি যে বলরেখাটা দিচ্ছি তারা সম্পূর্ণ বলরেখা নিজেদের মধ্যে দিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন, তাহলে এদের প্রবেশ্যতাটা কি বেশি। তাহলে যে সকল চৌম্বক পদার্থ চারপাশ থেকে বলরেখা টেনে নিজের মধ্যে নিতে চায় এদের প্রবেশ্যতা কি হয়? বেশি হয়। এদেরকে বলা হয় ফেরোচুম্বক। আমি অন্যভাবে বলি, ক্লাসে যে আতেল গুণী স্টুডেন্টগুলো আছে না, একটা ক্লাসে সাধারণত 4 ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। সো এই 4 ক্যাটাগরির স্টুডেন্ট কারা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে মামিস বয় ড্যাডিস বয় বা মামিস গার্ল ড্যাডিস গার্ল টাইপ, যে যারা দুষ্টামি কি জিনিস সেটা তো দূরে থাক, দয় রুস্যকার এইটুকুই জানে না, দুষ্টামির দয় রুস্যকারই জানে না অ্যাকচুয়ালি তারা। সো এদের হচ্ছে প্রবেশ্যতা সবচেয়ে বেশি। স্যার যা বলবে গোগ্রাসে গিলবে। স্যার বলতেছে পড়াচ্ছে, এই চুপ,
এটা হচ্ছে প্রবেশতা সবচেয়ে বেশি, এবং এরা আমার সবচেয়ে পছন্দের স্টুডেন্ট, কারণ হচ্ছে তারা নিজেরা কাউকে ডিস্টার্ব করতেছে না। এরপর আসে সেকেন্ড ক্যাটাগরি, এটা হচ্ছে স্যার যতক্ষণ ক্লাসে নেয় তারা ব্যাপক দুষ্টামি করবে। যেই স্যার ঢুকছে তারা খুব শান্ত শিষ্ট লেজবিষ্ট প্রাণী। স্যার ভাজা মাছ তো দূরে থাক, ভাজা মাছ কি সেটাই চিনি না। সো যে আসেন আমরা বলি ভাজা মাছটি উল্টায় খেতে জানে না। সো এরা আসলে ভাজা মাছ তো দূরে থাক, মাছ যে ভাজা যায় এটাই জানে না তাই ভাব করে। সো এরা হচ্ছে স্যার না থাকলে খুব ভালো, স্যার থাকলে অ্যাকচুয়ালি খুব ভালো, স্যার না থাকলে এরা দুষ্টমি করে। এরা এক ধরনের প্রবেশতা বিশিষ্ট। একটা আছে তেদর। তেদর মানে কি? এই স্যারের বারবার এই চুপ এই চুপ এই চুপ বলে বসায় রাখতে হয়। সো এই তেদর প্রজাতির গুলা হচ্ছে প্রবেশতা খুবই কম। এক গোত্র আছে যাদের প্রবেশতা নাই। এগুলো হচ্ছে আমি যাই বলি না কেন, স্যার যাই বলুক না কেন, এক কান্দা ঢুকায় আর এক কান্দা ফেলায় দেয়। হ্যাঁ স্যার কইছে, কইলো তো আমার কি। সুতরাং এই যে দেখেন প্রবেশ্যতাটা, এটা হচ্ছে একটা পদার্থের প্রপার্টি বা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? সে তার ভিতর দিয়ে কতটুকু চৌম্বক বলরেখা প্রবেশ করতে দিবে। যে পদার্থ তার মধ্য দিয়ে যত বেশি চৌম্বক বলরেখা প্রবেশ করতে দিবে তার চৌম্বক প্রবেশ্যতা তত বেশি, আর প্রবেশ্যতা বেশি হলে সে ভালো চুম্বক হবে। সুতরাং প্রবেশ্যতা বেশি হলে কেন সে ভালো চুম্বক হবে, এটার ডিটেলস আলোচনা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের শেষের দিকে আমি করব। কারণ এই চ্যাপ্টারের শেষের দিকে যে চৌম্বক পদার্থের প্রকারভেদ আমাকে পড়াইতে হবে। সো এখানে 5 প্রকারের চৌম্বক পদার্থ আছে। সো তখন আমি আবার বলবো, এখন এইটুকু মাথায় রাখেন যে প্রবেশ্যতা বুঝায় একটা পদার্থের মধ্য দিয়ে কত বেশি বা কম চৌম্বক বলরেখা প্রবেশ করতে পারবে। যদি বেশি বলরেখা প্রবেশ করতে পারে তার প্রবেশ্যতা বেশি, আর যদি কম বলরেখা প্রবেশ করতে পারে তার প্রবেশ্যতা কম। তাহলে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা কি? যদি কোনো কিছু না থাকে, এয়ারটা অ্যাকচুয়ালি শূন্য মাধ্যম। ধরেন এক জায়গায় একটা লোহা রাখলাম, আমি ধরেন এখানে একটা লোহার পাত রাখলাম, ও মা লোহার উপরে আবার কাগজ আটকে গেছে। সো এটা অবশ্য প্লাস্টিকের পাত, ধরেই নেই এটা একটা লোহার পাত। এই লোহার পাতের মধ্যে দিয়ে বলরেখা যতটুকু প্রবেশ করবে এই কাগজের মধ্যে দিয়ে একই রকম বলরেখা প্রবেশ করবে না। দুইটার মধ্যে দিয়ে বলরেখা প্রবেশের ভিন্নতা আছে। তাহলে মিউ দিয়ে ইন্ডিকেট করা হয় এখান দিয়ে কত বলরেখা যাচ্ছে। সো আশা করি বুঝাইতে পারছি। সুতরাং তাহলে আমরা র্যাপ আপ করি আজকে। এই যে দেখেন এইখানে তাহলে আমাদের বার্ড স্যাবার্টের সূত্রটা কি দাঁড়াচ্ছে? ডিবি সমান মিউ নট আই ডিএল সাইন থিটা বাই 4 পাই আর স্কোয়ার। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বার্ড স্যাবার্টের সূত্র। সো আমরা আজকে আর বার্ড স্যাবার্টের অ্যাপ্লিকেশনে যাব না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বার্ড স্যাবার্টের আমরা অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করব। কিন্তু আমার না আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে আজকে। হোমওয়ার্কটা হচ্ছে, খেয়াল করেন, আমি তো চৌম্বক ক্ষেত্র নিয়ে কাজ করতেছি, চৌম্বক ক্ষেত্রের একটা ডিরেকশন আছে। তাহলে যদি ডিরেকশন থেকে থাকে, আমি এই যে চৌম্বক বলরেখা, চৌম্বক ক্ষেত্র তীব্রতা বা প্রাবল্য ডিবি যখন লিখতেছি, dB equals to mu naught I dl sin theta divided by 4 pi r square। এখান থেকে এই সূত্রের ভেক্টর রূপ কি হবে? আমি অ্যাকচুয়ালি এই সূত্রটার ভেক্টর রূপ জানতে চাই। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা এই কাজটুকু করবেন, আমি নেক্সট ক্লাসে সমাধান করে দিব এবং তখন আপনারা মিলায় নেবেন কার কার হয়েছে। সো ডিবি ইকুয়ালস টু মিউ নট আইডিয়াল সাইন থিটা বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে আমি যদি ডিবিকে ভেক্টর আকারে লিখি তাহলে এখানে কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। ঠিক আছে, ওকে। বোরহানুল ইসলাম সামি ভাইয়া, এফ সমান আই এল ক্রস বি এর হিসাবটা কি? আগে এল ক্রস বি করে এরপর আই গুণ করবো? ভাইয়া যেটাই করেন ঠিক হবে, কারণ কি আইটা তো স্কেলার। সো স্কেলারকে এল এর সঙ্গে গুণ করে তারপর বি এর সঙ্গে ক্রস গুণ করলে যে মান আসবে, এল ক্রস বি করে আয়ের সঙ্গে গুণ করলেও সেই একই মানই আসবে, কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা কে যেন একটা কমেন্ট করছিলেন, আচ্ছা মনির ভাই ডাজ নট লাইক ফ্ল্যাটারি। ভালো কথা। হ্যাঁ আসলে ভাই আমাকে ফ্ল্যাটারি করে না লাভ নাই, আমার না খুব লেম লেম লাগে যে কি ব্যাপার আমাকে কেন ফ্ল্যাটারি করতেছে। এনিওয়ে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।
সাবধানে থাকবেন। আমাদের ইনশাল্লাহ তাহলে শোনেন, নেক্সট ক্লাসটা একটু বড় ক্লাস হবে। নেক্সট ক্লাসের জন্য আপনারা একটু মেন্টালি প্রিপেয়ার থাকবেন। ইউজুয়ালি তো আমি সাধারণত 1 ঘন্টা 5 মিনিটের মতো পড়াই, নেক্সট ক্লাসটা 1 ঘন্টার বেশি নিব, কারণ বায়ার্ড স্যাবার্টের সূত্রের অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখাবো। সো আমি একটু কাইন্ডলি আপনাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছি। আমি 2টা ক্লাস নিলাম, 2টা ক্লাসে আমি খুব স্লো ডেভেলপ করার চেষ্টা করছি, খুবই স্লো, কারণ এগুলো ছিল বেসিক্স, আরও অনেক বেসিক্স আসবে। আপনারা কাইন্ডলি এই 2টা চ্যাপ্টার আবার দেখবেন, ভিডিওগুলো আবার দেখবেন, যে আমি এখানে যে বেসিকগুলো বলছি, স্পেশালি ডাইরেকশনগুলো নিয়ে যে কথাবার্তাগুলো বলছি, এই ভিডিওগুলো বারবার দেখে হলেও মাথায় কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। কারণ নেক্সট ক্লাসে আমি যখন অ্যাপ্লিকেশন শুরু করব, ডিরেকশন না বুঝলে আপনি লিটারেলি বিপদে পড়বেন, কারণ তখন যে না হজবরল হয়ে যাবেন, আরে কি করতেছে ভাইয়া, কিছুই তো মাথায় ঢুকতেছে না। চুম্বক এমনিতেই মানুষজনের কাছে খুব কঠিন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় চুম্বক আসলে সোজা জিনিস, আমরা বুঝতে পারি না বা বুঝাতে পারি না। সো যদি আপনাদের ভিডিওগুলো দেখে ডেভেলপমেন্টটা করা থাকে, এবং আমি একটা জিনিস রেকমেন্ড করবো, এটা আমার রেকমেন্ডেশন, দেখেন ভাইয়া এবং আপুরা, আমি তো লিখতেছি তাই না, আপনারা না লেখার প্র্যাকটিসটা বাড়ান। কাইন্ডলি একটু বাসায় আমি যা লিখতেছি আপনারাও তাই লিখেন, লিখেন, যত বেশি লিখবেন আপনার অ্যাকচুয়ালি প্র্যাকটিস বাড়বে। সো আমি এই যে দেখেন লাস্ট অনেক দিন হলো আমি আপনাদেরকে স্লাইড দেওয়া বাদ দিচ্ছি, বাদ দিছি অ্যাকচুয়ালি, আবার দিব, কিন্তু বাদ দিছি, কেন বাদ দিছি এটার পিছনে কারণ হচ্ছে এটা, একদিন ধরে আপনাদের কই নেই যে আমি স্লাইড দিলে আপনারা হচ্ছে লিখবেন না, আপনার সুন্দর স্লাইড দেওয়া আছে, স্লাইড দেখে পড়ে ফেললাম, এটা আসলে কোনো কাজ হয় না। আপনি যখন নিজে তুলবেন, আমার পড়ানো শেষ, ভিডিওটা পজ করে করে জায়গায় যে যে যখন এটা তুলবেন, আপনার তখন সেটা নিজের ডেভেলপমেন্ট হবে। সো কাইন্ডলি সবাই একটু লেখার প্র্যাকটিসটা বেশি করেন। এনিওয়ে, ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।